প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞান ক্লাসে। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়। আমরা একটু খেয়াল করি, আমরা দুটি ক্লাস নেব। কয়টি ক্লাস? দুটি ক্লাস। একটি ক্লাসে বরফ টুকরো রাখবো আর পানি দেব, আরেকটি গ্লাসে গরম পানি দেব। প্রথমটাতে নর্মাল পানি, সাথে কি দেব? বরফের টুকরো দেব। আর আরেকটাতে কি? গরম পানি দেব, যেটাতে ধোঁয়া উঠতেছে এরকম। এখন তুমি কিছুক্ষণ পরে দুইটা গ্লাস যদি ধরো, তাহলে দেখবে যেটাতে বরফের টুকরো দেওয়া আছে সেটা কিরকম অবস্থা হবে, তোমার কাছে কিরকম অনুভব হবে? সেটা ঠান্ডা অনুভব হবে। আর যেটাতে গরম পানি আছে সেটা একটু কি গরম ভাব আসবে, এটা থেকে গরম। তাহলে আমরা আজকে আলোচনা করব এই ঘটনাগুলো সংক্রান্ত বিষয়, অর্থাৎ তাপ। আমরা আজকে কি আলোচনা করব স্যার? তাপ। তাহলে আমাদের মহাবিশ্বে দুটি যা কিছু আছে, দেখো আমাদের মহাবিশ্বে যা কিছু আছে তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো পদার্থ, আরেকটা হলো শক্তি। তো পদার্থ কি স্যার? যার ওজন আছে বা ভর আছে, জায়গা দখল করে আর বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে বলা হয় কি? পদার্থ। আর শক্তি যেটা জায়গা দখল করে না, ভরও নাই, শুধু পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কি করা যায়? অনুভব করা যায়, সেটা হলো শক্তি। ঠিক আমাদের তাপও এক প্রকার শক্তি। তাপ কি? এক প্রকার শক্তি। এই তাপকে কেবল ত্বক দ্বারা অনুভব করা যায়। তাপকে কি দ্বারা অনুভব করা যায়? ত্বক। তাহলে আমরা আজকে পড়ব তাপ। তাহলে তাপ এক প্রকার কি? শক্তি। তাহলে শক্তি আমরা একটু বলে রাখি, শক্তির একক কিন্তু জুল। এটা মনে রাখবে তোমরা, শক্তির একক কি? জুল। তাহলে তাপ কি? তাপ এক প্রকার শক্তি, যেটা আমাদেরকে ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, তাকে কি বলে? তুমি বলবে তাপ। আর তাপের একক জুল। কারণ কি? কারণ তাপ হলো এক প্রকার শক্তি। যেহেতু শক্তির একক জুল, তাহলে তাপের এককও জুল। এখন আমরা তাপ, ধরো দুটি বস্তু আমরা পাশাপাশি রাখলে কোনটা থেকে কোনটাতে তাপ যাবে সেটা আমরা এখন নির্ধারণ করব। তাপের পরিমাণের উপর দুটি বস্তুতে, ধরো একটা বস্তু রাখলাম, বি আরেকটা বস্তু, এই দুইটা বস্তুতে তাপের আদান প্রদান হবে, তবে তাপের পরিমাণের উপর না। কিসের উপর হবে স্যার? যার উপরে এই যে তাপ আদান প্রদান হবে সেটাকে বলা হয় তাপমাত্রা। তাহলে আমরা আরেকটি নতুন বিষয় জানলাম, সেটা কি? তাপমাত্রা। তাহলে তাপমাত্রাটা কি এখন আমরা আলোচনা করি। তাপমাত্রা হলো বস্তু তাপীয় অবস্থা। তাপমাত্রা কি স্যার? বস্তু তাপীয় অবস্থা। এই তাপমাত্রা দ্বারা নির্ধারিত হয়, দুটি বস্তু রাখলাম, এই দুটা বস্তুর মধ্যে যার তাপমাত্রা বেশি সেটা থেকে কম তাপমাত্রা বস্তুতে তাপ যাবে। ধরো এটার তাপমাত্রা বেশি, বি বস্তুর তাপমাত্রা বেশি, এ বস্তুর তাপমাত্রা কম, তাহলে তাপ বি থেকে এতে আসবে। যার তাপমাত্রা বেশি সেটি থেকে তাপ কে আসবে? তাপ। যার তাপমাত্রা কম সে বস্তুতে আসবে। এখন তাহলে আমরা তাপ এবং তাপমাত্রা সংক্রান্ত বিষয়গুলো একটু
আলোকপাত করি, তাহলে আমি বললাম কি স্যার, প্রথমে বলেছি তোমাকে তাপ, তারপরে বললাম তাপমাত্রা। তো তাপ কি স্যার, তোমাকে বললাম তাপ এক প্রকার শক্তি। আর তাপমাত্রাকে কি বললাম স্যার, তাপমাত্রা হলো বস্তু তাপীয় অবস্থা। তাপের একক কি বললাম, জুল। তাপমাত্রার একক কেলভিন। তাপমাত্রার একক কি, কেলভিন। অবশ্য সেলসিয়াস আছে, ডিগ্রি ফারেনহাইট আছে, এগুলো তাপমাত্রার একক। এখন দুটি বস্তুকে যদি তাপীয় সংস্পর্শে আনি, তাহলে কোনটা থেকে কোনটাতে তাপ যাবে, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে কি যাবে, তাপ যাবে। এখন আমরা ধরো সকালবেলা যখন ঘুম থেকে উঠি, তখনকার যে গরম অনুভব করি আমরা, যখন 10টা বাজে তখন আরেকটু বেশি গরম অনুভব করি, 12টা বাজলে দুপুর তখন আরো বেশি গরম অনুভব করি। তার মানে এখানে তাপমাত্রাটা বাড়তেছে। তো এটা বাড়াটা যে হলো, আমরা তো বলতেছি গরম বেশি হয়েছে, কিন্তু সেটা কত হয়েছে সেটা তো জানি না। সেটা মাপার জন্য একটা যন্ত্রের প্রয়োজন। সে যন্ত্রটার নাম কি, থার্মোমিটার। তাহলে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হলো কি, থার্মোমিটার। থার্মোমিটার, তোমরা থার্মোমিটারের সাথে তো পরিচিত, কারণ জ্বর মাপতে আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার জ্বর মাপার জন্য এরকম একটা যন্ত্র ব্যবহার করে, যেটা আমাদের জিহ্বার নিচে দিয়ে উনি দেখেন, কিছু 1 মিনিট রাখেন, রাখার পরে সেখানে দেখেন, দেখার পরে বলে কত ডিগ্রি হয়েছে, বা জ্বর আছে বা জ্বর নাই, এরকম একটা ডাক্তার কি লেখে, মন্তব্য লিখে। তাহলে এই থার্মোমিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র, যেটার সাহায্যে আমাদের শরীরের তাপমাত্রা কি করা হয়, পরিমাপ করা হয়। আবার পানির তাপমাত্রাও মাপা যায়, পানি কতটুকু গরম সেটাও মাপা যায়। এখন আসো, এই থার্মোমিটার কিভাবে তৈরি হয় স্যার, থার্মোমিটারের গঠন প্রণালী আমরা দেখব। একটু ভালো করে লক্ষ্য করি এই থার্মোমিটারটাতে। এখানে দেখো, এই থার্মোমিটারে তোমাকে যদি আমি দেখাই, থার্মোমিটার একটি যন্ত্র যা তাপ পরিমাপে ব্যবহার করা হয়। সম্ভবত পারদ থার্মোমিটার সবচেয়ে বেশি পরিচিত। পারদ থার্মোমিটার দেখতে একটি কাচের টিউবের মতো, যা তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার এর গঠন জেনে নেওয়া যাক। এর এক প্রান্তে একটি বাল্ব থাকে, যার ভেতরে পারদ দ্বারা পূর্ণ থাকে। থার্মোমিটারের মধ্যে একটি সরু সুষম ছিদ্র থাকে, যা ক্যাপিলারি টিউব নামে পরিচিত, যার মধ্যে দিয়ে পারদ ওঠানামা করতে পারে। থার্মোমিটারের কাছে স্কেলের মতো 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ অঙ্কিত থাকে, যা তাপের পরিমাণ নির্দেশ করে। যদি আমরা গরম পানির তাপমাত্রা পরিমাপ করতে চাই, তাহলে থার্মোমিটারের বাল্বটিকে এই যে দেখানো চিত্রের মতো পানির মধ্যে প্রবেশ করাতে হবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করলে দেখতে পাবে যে পারদ উপরের দিকে উঠে যাচ্ছে, যা পানির তাপমাত্রা নির্দেশ করে। দেখো আমার হাতে একটা কি আছে, স্কেল। এই স্কেলের সাহায্যে আমরা কি করতে পারি, দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। কিভাবে স্যার, যেমন ধরো এই বোর্ডের দৈর্ঘ্য আমি এই স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারি। তাহলে আমার এখান থেকে এখানে হলো কত, এটা হলো 40 ইঞ্চি। তাহলে এই স্কেল কি কাজ করে, দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার হয়। ঠিক তাপমাত্রা পরিমাপ করার জন্য স্কেল প্রয়োজন। তো স্কেলে আমরা এখানে 2 ধরনের স্কেল দেখাচ্ছি তাপমাত্রা পরিমাপের জন্য। একটা হলো সেলসিয়াস স্কেল, আর একটা হলো ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেল এবং কি ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলের মধ্যে নিম্ন বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে এটা ফারেনহাইট স্কেল, এটা নিম্ন স্থিরাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ডিগ্রি ফারেনহাইট। এখন প্রশ্ন হলো, অর্থাৎ একটা তোমাকে একটা স্কেলে এটা নিম্ন স্থিরাঙ্ক ধরতে হবে আর একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরতে হবে। তো সেলসিয়াস স্কেলে সেটা ধরা হয়েছে নিম্ন স্থিরাঙ্কটা 0 ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক একই ফারেনহাইট স্কেলও নিম্ন স্থিরাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটা হলো সেলসিয়াস স্কেল, এটা কি ফারেনহাইট স্কেল। এখন নিম্ন স্থিরাঙ্কটা কি? দেখো বরফে যদি তুমি, বরফ তো বুঝছো, পানি যখন ঠান্ডা করা হয় তখন সেটা একসময় কি বরফে পরিণত হয়। এই বরফ যে তাপমাত্রায় গলতে শুরু করে, তার মানে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, সে তাপমাত্রাটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। তাহলে কি বললাম স্যার? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে কিসে পরিণত হয়? পানিতে পরিণত হয়, সে তাপমাত্রাটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। তার ঊর্ধ্বটা তো তুমি বুঝতেই পারো। তাহলে পানিকে তাপ দিলে সেটা কি হয়? ফুটে বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা কি বলতে পারি? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয়, তখন সে তাপমাত্রাটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তোমরা দেখো চুলায় যখন পানি দিয়ে তাপ দেওয়া হয় একসময় সেটা ফুটে, এই ফুটে যে বাষ্পে পরিণত হচ্ছে, যে তাপমাত্রায় পরিণত হচ্ছে, সেটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন এই সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক তো 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100। এখানে মোট 100 ঘর ভাগ করা হয়, অর্থাৎ এই স্কেলটাকে 100টা দাগে দাগাঙ্কিত করা হয়। এখানে দাগ কাটা হয় কতটা? এবং দাগ কাটা হয় 100টা, অর্থাৎ 100 ভাগ থাকবে। এই স্কেলে এখানে কত ভাগ থাকবে? 100টা দাগ কাটা থাকবে, অর্থাৎ 100 ভাগে ভাগ করা হয়। ফারেনহাইট স্কেলেও এরকম দাগ কাটা থাকবে, তবে কতটা ভাগ থাকবে বলতে পারো? এখানে ভাগ থাকবে কিন্তু সমান ভাগে ভাগ করতে হবে। এখানে 180টি ভাগ থাকবে। কতটি ভাগ থাকবে স্যার? 180 ভাগ। তাহলে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আর মধ্যবর্তী ব্যবধান সমান কত ভাগে ভাগ করা আছে? 100 ভাগে ভাগ করা আছে। বুঝতে পারছো? আর প্রত্যেক ভাগকে বলা হয় 1 ডিগ্রি সেলসিয়াস। এই যে এক একটি ভাগ করে নিছো তুমি, এক একটি ভাগকে বলা হয় কি? 1 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ফারেনহাইট স্কেলেও নিম্ন স্থিরাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ডিগ্রি ফারেনহাইট। আর এখানে এই যে মাঝখানের ব্যবধানটাকে, মৌলিক ব্যবধানকে কত ভাগে ভাগ করা হয়েছে? 180 ভাগ করা হয়েছে। কত ভাগ করা হয়েছে? 180 ভাগ। মধ্যবর্তী ব্যবধানকে সমানভাবে কত ভাগে ভাগ করা হলো? 180 ভাগ। আর প্রত্যেক ভাগকে বলা হয় 1 ডিগ্রি ফারেনহাইট। প্রত্যেক ভাগকে কি বলবো? 1 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রাকে আমরা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পরিমাপ করতে পারি। সেলসিয়াস স্কেলের অপর নাম সেন্টিগ্রেড, যা 100 ভাগের অংশ। এর নাম করা হয়েছে অ্যান্ডার্স সেলসিয়াসের নাম অনুসারে। সেন্টিগ্রেড স্কেলে 100টি সমান ভাগে দাগ অঙ্কিত রয়েছে, যা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিস্তৃত। একটি পরিচিত তাপমাত্রা পরিমাপের স্কেল হলো ফারেনহাইট, যার নামকরণ করা হয়েছে তার উদ্ভাবক ড্যানিয়েল ফারেনহাইটের নাম অনুসারে। এই ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, যা তোমরা দেখতে পাচ্ছ, এবং এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট, যা 180টি সমান ভাগে বিভক্ত। মনে থাকবে বিষয়টা? তাহলে আমাদের দুটি স্কেল সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে।
কারণ দুইটা দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করি। আর এই দুইটা স্কেলের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্কটা একটু আমরা লিখি, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে কিন্তু। আর উপরে ক্লাসে গেলে এইটা সূত্রটা সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে। আমাদের সূত্রটা হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ডিভাইডেড বাই 5 সমান ফারেনহাইট স্কেলের তাপমাত্রা মাইনাস 32 মানে নিম্ন স্থিরাঙ্কটা বসবে ডিভাইডেড বাই 9। সূত্রটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা মানে সি দ্বারা প্রকাশ করেছি ডিভাইডেড বাই 5 সমান এফ মানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এই সূত্রের সাহায্যে সেলসিয়াস স্কেলের যদি কোনো একটা তাপমাত্রা দেয়, ফারেনহাইট স্কেলে সেটা কত হবে সেটা আমরা এই সূত্র দিয়ে কি করতে পারবো, বের করতে পারবো। এখন আসি আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত। ডাক্তারের কাছে গেলে আমাদের কি বলে, যদি একটু তাপমাত্রা বেশি হয় তখন ডাক্তার থার্মোমিটারটা দিয়ে চেক করেন, চেক করার পরে বলে যে কি জ্বর হয়েছে। আসলে আমাদের শরীরের তাপমাত্রা কত সেটা তাকে আমাদের জানতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো এটার চেয়ে বেড়ে গেলে সেটাকে বলা হয় জ্বর। তাহলে মানুষের শরীরের অর্থাৎ সুস্থ একজন মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, মানুষের শরীরের লিখো এটা, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি কি ফারেনহাইট, এটা কিন্তু মনে রাখবে তোমরা। তাহলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, 98.4 ফারেনহাইট। এফ না লিখে তুমি বাংলায় লিখতে পারো ফারেনহাইট। এফ দ্বারা কি বোঝাচ্ছে, ফারেনহাইট কে বোঝাচ্ছে। তাহলে আমাদের তাপমাত্রাটা মাপা হয়েছে কোন স্কেল দিয়ে, ফারেনহাইট স্কেল দিয়ে। কোন স্কেল দিয়ে মাপা হয়েছে স্যার, ফারেনহাইট স্কেল দিয়ে। এখন আমি তোমাকে বললাম এই যে স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা যদি আমি সেলসিয়াস স্কেলে হিসাব করি কত হবে, তাহলে আমাদের পরিমাপটা জানতে হবে। অর্থাৎ আমাকে দিল 98.4 ডিগ্রি ফারেনহাইট, কোন স্কেলে মাপছে, ফারেনহাইট স্কেলে। আমি জিজ্ঞেস করলাম, আমাকে বলো সেলসিয়াস স্কেলে এই মানটা কত হবে, তখন তোমাকে এই সূত্র ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা এই তাপমাত্রাটাকে এখন কি করব, সেলসিয়াস স্কেলে হলে কত হবে সেটা একটু বের করব। তাহলে আমাদের কি দেওয়া আছে, এই এফ এর মান কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের কি দেওয়া আছে স্যার, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা এফ সমান কত দিছে, 98.4 ডিগ্রি ফারেনহাইট দিছে। কেমন, কত দিছে স্যার, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। এখন আমি তোমাকে বললাম যে সেলসিয়াস স্কেলে কত হবে, তাহলে এই মানটা সেলসিয়াস স্কেলে, এটা তো ফারেনহাইট স্কেলে মান দিল, সেলসিয়াস স্কেলে অর্থাৎ সি এর মান এটা কত হবে, তখন তুমি লিখবে আমরা জানি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমাদের অবশ্যই জানতে হবে। সেটা হলো c/5 ইকুয়াল টু কত হয়, f মাইনাস 32/9। এখন আমাকে দেয়া আছে ফারেনহাইট স্কেলের মান, আমাদের স্বাভাবিক তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা f এর মান, এটা তো বসাবো, তারপর আমরা c এর মানটা বের করব। তাহলে আমরা লিখি বা c/5 সমান f এর মানটা যদি আমি লিখি, f এর মান কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট, 98.4 মাইনাস 32, আমরা একক একদম লাস্টে লিখলেও চলবে। এবার এটা বিয়োগ করো, c/5
সমান, এটা বিয়োগ করলে কত হয় স্যার? আমাদের আসে 98.4 মাইনাস 32, তাহলে আসে 66.4/9। তাহলে এবারে আসো, এখানে আছে 5, এটা ভাগ আকার আছে, এটা যদি অপর পক্ষে যায় তাহলে কি আকারে যাবে? গুণ আকারে হবে। তাহলে আমরা লিখি বা সি সমান 66.4/9, এটা এখানে ছিল ভাগ আকারে, যখন সেটা এই পাশে গেল তখন এটা কি হবে? গুণ আকারে হবে 5। তাহলে আমরা যদি সমান দিয়ে লিখি, গুণ করে তারপর 9 দ্বারা ভাগ করে দাও, 66.4 গুণ 5 ডিভাইড বাই 9, তাহলে কত হলো? 36.89। এটা কিন্তু সেলসিয়াস, এটা কি হবে? সেলসিয়াস হবে। কেমন? তাহলে দেখো, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, যেটা আমরা সেলসিয়াস স্কেলে মাপলে কত হবে সেটা বের করতেছি। তাহলে আমরা এই সূত্রটা, অর্থাৎ c/5 কত? f - 32/9। তাহলে f এর মান তো আমার দেয়া ছিল কত? 98.4 ডিগ্রি। তাহলে এখানে আমরা মানটা বসালাম, বসানোর পরে c এর মান কত পেলাম? 36.89 ডিগ্রি। তাহলে আমাদের সেলসিয়াস স্কেলে এই মানটা কত আসবে? সেলসিয়াস স্কেলে মানটা আসবে কত? তাহলে আমরা লিখতে পারি সেলসিয়াস স্কেলে মান কত হবে? 36.89 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের খেয়াল করতে হবে 36.89 ডিগ্রি সেলসিয়াস মানেও কিন্তু স্বাভাবিক তাপমাত্রা, মানব দেহের শরীরের, অর্থাৎ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস স্কেলে বললে কত হবে? 36.89 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেলে বললে কত হবে? 98.4 ডিগ্রি ফারেনহাইট। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলোর আলোকে যে বাড়ির কাজগুলো দেয়া হলো সেগুলো অবশ্যই করে রাখবে। যখন স্কুল খুলবে তখন সেগুলো দেখাবে। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।